অ্যান্সারটা ম্যাচ করে সাবমিট করবা। ওয়েল, সো বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা যায় সেটা অলরেডি গতকালকে ক্লাসে ডিসকাস করা হয়েছে। তো এখন আজকের টপিকটা হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স রিডাকশন করা, কিভাবে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স রিডাকশন করা যায়। তো এখানে একটা বিষয় একটু বলে রাখি যে আমাদের কম্পিউটারের স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে তোমরা যে পাওয়ার সিস্টেমটার ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এই পাওয়ার সিস্টেমটার জন্য আমরা অলরেডি এই পাওয়ার সিস্টেমটার ওয়াইবাস ম্যাট্রিক্স গত ক্লাসেই ফর্ম করেছিলাম। সো পার্টিকুলার এই পাওয়ার সিস্টেমটার জন্য যদি আমরা দেখি একটু ভালো করে 1, 3 এবং 2 এই তিনটা বাসে আসলে জেনারেটর কানেক্টেড, 4 নম্বর বাসে কোনো জেনারেটর কানেক্টেড নাই। সো 4-এ কোনো জেনারেটর কানেক্টেড নাই, মানে 4-এ কোনো রিয়েল পাওয়ার জেনারেট হবে না। 4 নম্বর বাস থেকে কোনো কারেন্ট এই দিকে ফ্লো করবে না, অর্থাৎ 1, 3 বা 2 এর দিকে, যেহেতু এখানে কোনো জেনারেটিং সোর্স নাই। তাহলে আমাদের নোডাল ইকুয়েশনে I4 এই কারেন্টটার ভ্যালু আসলে 0 আসবে। সো এটা যদি 0 আসে তাহলে এই ম্যাট্রিক্স ফরম্যাটে তুমি যদি I4টা 0 বসিয়ে দাও তাহলে V4 বাদ চলে যাবে, তাহলে ম্যাট্রিক্স হয়ে যাবে 3টা রো, ভোল্টেজ হয়ে যাবে 3টা রো, তাহলে ওয়াই বাসের ডাইমেনশন কমে হয়ে যাবে 3/3, অর্থাৎ 4/4 ডাইমেনশন আর থাকবে না। এখন তুমি যদি ওয়াই বাস ম্যাট্রিক্স এর ডাইমেনশন 3/3 করতে চাও, তুমি আসলে সেটা কিভাবে করবা? তুমি যদি চিন্তা করো যে আমি যেহেতু 4 নম্বর বাসটা বাদ দিচ্ছি, তাহলে 4 নম্বর রো, 4 নম্বর কলাম এটা ধরে বাদ দিয়ে দিব বা এটা ধরে 0 করে দিব, তাহলে প্রবলেম হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্কে যদি তুমি একটু খেয়াল করো, 4 নম্বর থেকে 1, 4 থেকে 3 বা 4 থেকে 2 এ কিন্তু পার্টিকুলার কানেকশন আছে এবং এই কানেকশন গুলার একটা অ্যাডমিটেন্সের ভ্যালু আছে, সেগুলা এই বাসগুলোর সাথে কানেক্টেড, যে বাসগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে। সো এই যে 4 নম্বর বাসটা তুমি বাদ দিবা, স্টিল ফিজিক্যালি এই বাস এক্সিস্ট করে। তো তুমি যদি জাস্ট একটা রো একটা কলামকে ধরে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার সলিউশনটা হবে না, কারণ পুরো সার্কিটটা তাহলে তুমি ইকুইভ্যালেন্ট করতে পারবা না। সো দ্যাটস ওয়াই আমাদের এই সুযোগটা নাই যে আমি যে কোনো একটা রো একটা কলামকে ধরে 0 বসিয়ে দিব। তো আমাদের আরেকবার একটু বলবেন, একটু বুঝতে পারিনি আর কি ইয়েটা। আমাদের যে কোনো রো বা কলামকে ধরে 0 বসিয়ে দেওয়ার সুযোগ নাই আসলে, বিকজ ফিজিক্যালি নেটওয়ার্কে এই কানেকশন গুলা এক্সিস্ট করে। সো দ্যাটস ওয়াই আমরা যে কোনো রো বা কলামকে ধরে 0 বসিয়ে দিতে পারবো না। তো তাহলে আমরা কিভাবে এই ওয়াইবাস ম্যাট্রিক্স, যেটা আসলে 4/4 থেকে এখন ছোট হয়ে 3/3 হবে, এটাকে আমরা আইডেন্টিফাই করব। সো এইটা আইডেন্টিফাই করার জন্য ডিফারেন্ট মেথড আছে, যে কিভাবে এই ওয়াইবাস ম্যাট্রিক্সকে কেটে ছোট করা যায়। সেই দুইটা মেথড নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই দুইটা মেথডই ওয়েল এস্টাবলিশ এবং পপুলার মেথড। সফটওয়্যারে যে কোনো পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস করার জন্য, পাওয়ার ফ্লো ক্যালকুলেশন করার জন্য এই দুইটা মেথড খুবই র্যান্ডমলি ইউজ হয়। তো সেই দুইটা মেথড আমরা দেখবো আসলে যে কিভাবে এই ওয়াইবাস ম্যাট্রিক্সকে রিডিউস করা যায়। তো এবার একটা কথা বলে রাখি যে ওয়াইবাস ম্যাট্রিক্সকে রিডিউস করার প্রয়োজনটা আসলে কেন পড়লো। তো আমাদের পার্টিকুলার এরকম একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে বাস আছে 3টা বা 4টা, খুব ছোট একটা নেটওয়ার্ক। সো ছোট একটা নেটওয়ার্কের জন্য আমরা এই ওয়াইবাস ম্যাট্রিক্সের রিডাকশনের প্রয়োজনীয়তা বুঝতে পারবো না, কিন্তু রিয়েল পাওয়ার সিস্টেমে নেটওয়ার্ক কিন্তু অনেক ক্লেমজি এবং অনেক বড়, অনেক কমপ্লেক্স। তো তোমরা যদি একটু খেয়াল করে থাকো তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরো 64টা জেলা আছে, বাট 64টা জেলায় কিন্তু 64টা পাওয়ার প্ল্যান্ট নাই, 64টা জেনারেটিং ইউনিট নাই। জেনারেটিং ইউনিট তার থেকে অনেক কম, কিন্তু সেই কম জেনারেটিং ইউনিট দিয়ে এই পুরা দেশের লোডকে অলমোস্ট কভারেজ করা হয়। তো তার মানে হচ্ছে যে একটা জেনারেটিং ইউনিটের ক্যাপাসিটি কিন্তু বেশ বেশি থাকে। তো কিন্তু সাবস্টেশনের সংখ্যা, কানেকশনের সংখ্যা, আদার্স ইকুইপমেন্টের সংখ্যা প্রচুর। সো দ্যাটস ওয়াই যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা রিয়েল সিনারিও যদি তুমি কনসিডার করার চেষ্টা করো, সেখানে হতে পারে যে তোমার হয়তোবা জাস্ট 50টা বাস আছে, তো 50টা বাসের মধ্যে জেনারেটর কানেক্টেড আছে মাত্র 10টা বাসে।
তো এটা হতে পারে 250টা বাস বা 300 বাসও আছে, বাট আমি অত বড় এক্সাম্পল না, যে একটু জাস্ট ছোট এক্সাম্পলে যাচ্ছি। তো 50টা বাসের মধ্যে যদি 10টা বাসে জেনারেটর থাকে, তাহলে ওই সিস্টেমটার একটা ওয়াই বাস ম্যাট্রিক্স যখন তুমি ফর্ম করবা, তখন সিস্টেমটার ওয়াই বাস ম্যাট্রিক্স হবে 50 × 50, 50টা রো 50টা কলাম। এখন এই 50টা রো 50টা কলামের ওয়াই বাস ম্যাট্রিক্স ইউজ করে যখন তুমি প্রত্যেকটা বাসের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ফ্লো সলভ করতে যাবা, প্রতিবারই তোমাকে 50/50 ম্যাট্রিক্স ইউজ করা লাগবে। বাট তুমি অলরেডি জানো যে 50টার মধ্যে 40টা বাসে কোনো জেনারেটর কানেক্টিভিটি নাই। সো ওই 40টা বাসের কারেন্ট অ্যাকচুয়ালি জিরো, ওই 40টা বাস দিয়ে কোনো রিয়েল পাওয়ার ফ্লো করতেছে না। কিন্তু তুমি চাইলেই ওই 40টা বাসকে নরমালি বাদ দিতে পারো না, কারণ সেটা ফিজিক্যালি অন্যান্য বাসের সাথে কানেক্টেড, যে সকল বাসে জেনারেটর আছে। সো তুমি সেটা করতে পারো না। আবার তুমি যদি সেটা নাও করো, তাহলে প্রতিটা সময় তোমাকে 50/50 ম্যাট্রিক্স হ্যান্ডেল করা লাগবে। তো সেই জন্য আমাদের ওয়েল প্রসেস হচ্ছে যে, যে বাসগুলা আসলে জেনারেটর কানেক্টেড নাই, যারা রিয়েল পাওয়ার জেনারেশন করে না, সেই সকল বাসগুলাকে আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে কি হবে, এই 50/50 ম্যাট্রিক্স থেকে 40/40 ম্যাট্রিক্স অর্থাৎ লোড ম্যাট্রিক্স সবই বাদ চলে যাবে। শুধুমাত্র 10/10 জেনারেটরের কানেক্টেড যে বাসগুলাতে, সেই কানেক্টেড বাসের ম্যাট্রিক্সটাই আমাদের হাতে থাকবে। তো ড্রাস্টিক্যালি যখন আমরা ম্যাট্রিক্সের সাইজকে রিডিউস করে ফেলবো, এখন আমরা ইজিলি অল্প কম্পিউটারের মেমোরি, অল্প টাইমে অত্যন্ত দ্রুত ইফিশিয়েন্ট ওয়েতে আমাদের ক্যালকুলেশন গুলা সলভ করতে পারবো। তো এই ক্যালকুলেশনের সুবিধার জন্যই আমরা আসলে এই প্রসেসটা নেই, যে এই লার্জ পোর্শন ওয়াইবাস ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলাকে রিডিউস করে ফেলি। তো তাহলে নেক্সট কথা হচ্ছে যে আমরা কিভাবে করতে পারি। তো কিভাবে স্যার করতে পারি, হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বললেন তার জন্যই কি স্যার i4 0 লিখছিল স্যার এর আগে মানে এর আগে i4 0 লেখা হয়েছিল এটা বোঝানোর জন্য যে i4 এ যেহেতু কোনো জেনারেটর নাই, দ্যাটস ওয়াই সেখান থেকে কোনো কারেন্ট আসলে সামনের দিকে ফ্লো করবে না, দ্যাটস ওয়াই i4 0 লেখা হয়েছিল। কিন্তু আমরা পার্টিকুলার এই সিস্টেমটার জন্য ওয়াই বাস রিডিউস করি নাই, সো এখন করব। ওয়েল, সো এখানে দুইটা মেথডের মধ্যে ফার্স্ট যে মেথডটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যালজেব্রা মেথড। এটা নেওয়া হয়েছে স্টিফেনসনের বইয়ের চ্যাপ্টার 7 থেকে, আর্টিকেল নাম্বার 7.4। তো এখানে বলা হচ্ছে যে একটা কারেন্টের ইকুয়েশনকে আমরা লিখতে পারি I is equal to y bus matrix into voltage। এভাবে আমরা একটা কারেন্টের ইকুয়েশনকে লিখতে পারি, যেটা আমরা জানি। তো এই কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু অ্যাডমিটেন্স যদি হয়, তাহলে এই কারেন্ট অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফরম্যাটে আছে, ওয়াই বাস ইটসেলফ একটা ম্যাট্রিক্স, ভোল্টেজটাও তাহলে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আছে। সো এই ম্যাট্রিক্সের মধ্যে কারেন্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ভোল্টেজকে দুইটা ভাগে, এবং ওয়াই বাস ম্যাট্রিক্সের এলিমেন্টকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই জিনিসগুলো কি, কোনটা কি মিন করে, তার ইন ডিটেলস এখানে লিখে দেওয়া আছে। তো এই জিনিসগুলো যেটা লেখা হয়েছে, এটা সরাসরি বইয়ের ভাষা, এখানে আমি নিজে কোনো ভাষা অ্যাড করি নাই, এটা টোটালি বইয়ের ল্যাঙ্গুয়েজ। তো বইয়ের ল্যাঙ্গুয়েজ হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো আমরা প্রত্যেকটা জিনিসকে ভেঙে একটু ডিসকাস করি যে আসলে কোনটা কি জিনিস। তো এট ফার্স্ট আই এ হচ্ছে সেই সকল বাসের কারেন্ট, যে সকল বাসে জেনারেটর কানেক্টেড, সেই সকল বাসের কারেন্ট হচ্ছে আই। অর্থাৎ আমরা একটু আগে যে পাওয়ার সিস্টেমের ডায়াগ্রামটা দেখে আসলাম, সেখানে 4টা বাস ছিল, 1 2 3, 3টা বাসে জেনারেটর ছিল, 4 নম্বর বাসে জেনারেটর ছিল না। তো আই এ হচ্ছে আমাদের সেই সকল বাসের কারেন্ট যে সকল বাসে জেনারেটর আছে। তার মানে আই এর ভ্যালু হবে বা ইকুয়েশন হবে I1, I2 এবং I3, 3টা রো। সো আই এর ইটসেলফ একটা ম্যাট্রিক্স, যেটা তাহলে 3টা রো থাকবে, I1, I2, I3। IX হচ্ছে সেই সকল বাসের কারেন্ট যে বাসে শুধুমাত্র লোড কানেক্টেড অথবা কোনো কিছুই কানেক্টেড নাই, আই মিন নন জেনারেটিং বাস, যে বাসে কোনো জেনারেটর কানেক্টেড নাই, সেই সকল বাসের কারেন্ট হচ্ছে IX। তো আমাদের পার্টিকুলার ডায়াগ্রামে শুধুমাত্র 4 নম্বর বাসে কোনো জেনারেটর ছিল না, সো দ্যাটস ওয়াই IX এর ইকুয়েশনটা দাঁড়াবে I4। VA হচ্ছে সেই সকল বাসের ভোল্টেজ যে সকল বাসে জেনারেটর কানেক্টেড, মানে V1, V2, V3, এন্ড VX
ডেফিনেটলি সেই সকল বাসের ভোল্টেজ যে বাসে শুধুমাত্র লোড কানেক্টেড অর্থাৎ V4। কে, এল, এল ট্রান্সপোজ এম। এবার আমরা আসবো এই চারটা কি জিনিস। প্রথমে যদি আমরা বলি এম, তাহলে এম হচ্ছে সেই সকল বাসের সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স যে সকল বাসে জেনারেটর কানেক্টেড নাই। তো আমাদের পার্টিকুলার এই ডায়াগ্রামটাতে 4 নম্বর বাসে কোনো জেনারেটর কানেক্টেড নাই। তার মানে এম এর ভ্যালু হবে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে Y44। ওয়াই বাসের 4 নম্বর রোড 4 নম্বর কলামের এলিমেন্ট Y44, বিকজ Y44 ছাড়া আর সকল এলিমেন্টেই জেনারেটর কানেক্টেড। একমাত্র Y44 হচ্ছে এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টে লোড বাস বা নন জেনারেটিং বাস ছাড়া আর কোনো বাস কানেক্টেড নাই। এটা আমরা আরেকটু ভাবে বুঝতে পারি যে আমাদের পাওয়ার সিস্টেমের টোটাল নাম্বার অফ নন জেনারেটিং বাস কয়টা। আমাদের পার্টিকুলার এই পাওয়ার সিস্টেমের টোটাল নাম্বার অফ নন জেনারেটিং বাস হচ্ছে একটা। তার মানে এম এর ডাইমেনশন হবে 1/1। সো একটারও একটা কলাম ডাইমেনশন মানে হচ্ছে একটা এলিমেন্ট থাকবে। সো দ্যাটস ওয়াই এম এর এলিমেন্ট একটাই আমরা পাবো। এবার আমরা আসি কে কি জিনিস। কে হচ্ছে ওয়াই বাসের সেই সকল এলিমেন্ট যে সকল এলিমেন্ট সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স কন্টেইন করে শুধুমাত্র জেনারেটর বাসে। তো আমরা জানি আমাদের পার্টিকুলার এই পাওয়ার সিস্টেমটার জন্য জেনারেটর বাস হচ্ছে 3টা। তো কে এর ডাইমেনশন হবে 3/3 একটা ম্যাট্রিক্স, 3টা রো 3টা কলাম, টোটাল 9টা কম্পোনেন্ট থাকবে। সো আমি যদি একটু বলার চেষ্টা করি তাহলে ফার্স্টে হচ্ছে Y11, 12 এবং 13। সো আমি যদি 13টা দেখি তাহলে 1এও জেনারেটর কানেক্টেড, 3তেও জেনারেটর কানেক্টেড। সিমিলারলি 21, 22, 23 এবং 31, 32, 33, বিকজ এই 3টা বাসে জেনারেটর কানেক্টেড এবং এই 9টা এলিমেন্টই হচ্ছে সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স সেই সকল বাসের যে বাসে শুধুমাত্র জেনারেটর কানেক্টেড। এবার আসি এল এবং এল ট্রান্সপোজ এই দুইটার কথায়। এল হচ্ছে সেই সকল বাসের মিউচুয়াল অ্যাডমিটেন্স যে সকল বাস জেনারেটর টু নন জেনারেটিং ইউনিটে কানেক্টেড বা জেনারেটর টু লোডে কানেক্টেড। তো আমরা যদি একটু আসি যে এই পার্টিকুলার পাওয়ার সিস্টেমটার জন্য তাহলে এল এবং এল ট্রান্সপোজ কি হবে। ওয়েল, সো দেখো এই পার্টিকুলার পাওয়ার সিস্টেমটার জন্য তাহলে এখান থেকে ফার্স্টে 3/3 ম্যাট্রিক্স আমরা কেটে নিলাম, এটা হচ্ছে কে। এই একটা ম্যাট্রিক্স Y44 এটা হচ্ছে এম। আর এই যে 3/1 তিনটা রো একটা কলাম এটা হচ্ছে এল। অর্থাৎ এখানে শুধুমাত্র মিউচুয়াল অ্যাডমিটেন্স আছে যেটা জেনারেটর থেকে লোডে কানেক্টেড। দেখো 1/4, 1 হচ্ছে জেনারেটর বাস, 4 হচ্ছে লোড বাস, 2/4 জেনারেটর লোড, 3/4 জেনারেটর লোড। তাহলে এটা হচ্ছে সেই সকল মিউচুয়াল অ্যাডমিটেন্স যেটা জেনারেটর থেকে লোডে কানেক্টেড। আর এল ট্রান্সপোজ সেটা হচ্ছে এই লাস্টের অংশটা, সেটা হচ্ছে সেই সকল বাসের মিউচুয়াল অ্যাডমিটেন্স যেটা লোড থেকে জেনারেটর বা নন জেনারেটিং বাস টু জেনারেটর বাসে কানেক্টেড। যেমন ধরো 4/1 নন জেনারেটিং টু জেনারেটর, 4/2 নন জেনারেটিং টু জেনারেটর, সিমিলারলি 4/3। অন্য কথায় এল কে যদি আমরা ট্রান্সপোজ করে দেই তাহলে এল ট্রান্সপোজ পাবো, কারণ ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সটার রো কলামে শিফট করে দেওয়া। তো এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা রো ম্যাট্রিক্স করে দিই তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাব এবং রো কলামে শিফট হয়ে যাবে। ওয়েল, সো এই হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্সের 4টা পোর্শন। কে কি জিনিস, এল কি জিনিস, এল ট্রান্সপোজ কি জিনিস এবং এম কি জিনিস। এই 4টা জিনিস যদি আমাদের মনে থাকে এই আমরা ইজি সলভ করতে পারবো। বলো স্যার, সার্কিট ডায়াগ্রাম চেঞ্জ হওয়ার সাথে সাথে তো আমাদের এই ম্যাট্রিক্স গুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না স্যার? ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। তোমার এই সার্কিটে যদি জেনারেটর শুধুমাত্র 1 নম্বর বাসে থাকতো, বাকি আর 3টা বাসে জেনারেটর না থাকতো, তাহলে কে এর ডাইমেনশন হয়ে যেত Y11, এম এর ডাইমেনশন তখন এখান থেকে 3/3 হয়ে যেত, এতটুকু থাকতো এল এবং এতটুকু থাকতো এল ট্রান্সপোজ। স্যার কেটা কি বলছিলেন আরেকবার একটু বলবেন প্লিজ? কে হচ্ছে সেই সকল বাসের সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স যেটা জেনারেটর কানেক্টেড বাস, যে বাসগুলোতে জেনারেটর কানেক্টেড আছে। ওয়েল, সো তাহলে আমাদের এই হচ্ছে পার্টিকুলার মেথডটার বিবরণ। এবার আমরা দেখি যে এই মেথড অনুসারে প্রবলেম কিভাবে সলভ করে।
সো প্রবলেম সলভ করতে গেলে আমাদের পার্টিকুলার একটা ইকুয়েশন লাগবে, সেই ইকুয়েশনটা আমাদেরকে ফর্ম করতে হবে। সো ইকুয়েশনটা ফর্ম করার জন্য আমরা যেহেতু ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স লিখতে পারি, আমরা ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন লিখতে পারি। সো এই ম্যাট্রিক্স থেকে আমাদেরকে ইকুয়েশন লিখতে হবে। সো IA is equal to K into V1 plus L into Vx, Ix is equal to L transpose into VA plus M into Vx। সো এটা আমরা লিখে ফেললাম। এবার এখান থেকে Ix 0, বিকজ Ix হচ্ছে সেই সকল বাসের কারেন্ট যে সকল বাসে জেনারেটর কানেক্টেড নাই। তো Ix কে যদি 0 বসাই তাহলে Vx এর একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে এইটা Vx। এবার এই Vx এর মানটা নিয়ে যে তোমাকে এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে, আসলে এটা 2 নম্বর ইকুয়েশন বিকজ 1 হচ্ছে এটা, সো Vx এর মানটা নিয়ে যে এই 2 নম্বর ইকুয়েশনের মধ্যে বসাতে হবে। Vx এর মানটা এখানে বসিয়ে দিলে I এর একটা ইকুয়েশন পাওয়া যাবে এবং সেটা হচ্ছে এটা। এই ইকুয়েশনে V এ যদি কমন নাও তাহলে তুমি এরকম একটা ফরম্যাট পাবা। সো তাহলে আমরা জানি কারেন্ট সমান সমান ভোল্টেজ ইনটু ওয়াই বাস ম্যাট্রিক্স, তাহলে এটা কারেন্ট, এটা ভোল্টেজ, এটা হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স এর ইকুয়েশন। তাহলে I হচ্ছে ইটসেলফ একটা ম্যাট্রিক্স বিকজ এটা সেই সকল বাসের কারেন্ট যে সকল বাসে জেনারেটর আছে। VA ইটসেলফ একটা ম্যাট্রিক্স, এটা সেই সকল বাসের ভোল্টেজের ম্যাট্রিক্স যে সকল বাসে জেনারেটর আছে, এবং এটা হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স এর ইকুয়েশন বা আমাদের নতুন ওয়াই বাস ম্যাট্রিক্স এর ইকুয়েশন। সো ইকুয়েশন নাম্বার 7, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো পাওয়ার সিস্টেমের ওয়াই বাস ম্যাট্রিক্সকে রিডিউস করে ফেলতে পারি। তাহলে কিভাবে রিডিউস করতে পারি? এখানে জাস্ট মান বসাতে হবে, যেমন কে এর ভেতরে ভ্যালু বসাতে হবে 3/3 ম্যাট্রিক্স, এম হচ্ছে 1/1 ম্যাট্রিক্স পার্টিকুলার এই পাওয়ার সিস্টেমটার জন্য, এবং সেটাকে ইনভার্স করতে হবে। ম্যাট্রিক্স কিভাবে ইনভার্স করে তোমরা ভালো জানো আসলে, সো ম্যাট্রিক্স ইনভার্স করতে হবে এখানে, এবং এটা হচ্ছে এল এবং এল ট্রান্সপোজের ভ্যালু বসাতে হবে। সো এই পুরাটাই প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্স ইনভার্সন, ম্যাট্রিক্স গুণ এবং ম্যাট্রিক্স বিয়োগের মাধ্যমে তুমি রিডিউসড ওয়াই বাসের ইকুয়েশনটা পেয়ে যাবা। তো এখানে এই মেথডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের যদি 50টা বাস থেকে, যেটা বললাম 40টা বাস বাদ দেওয়া লাগে, সরাসরি এই ইকুয়েশনের মধ্যে মানগুলা বসায় ক্যালকুলেশন করলেই একবারেই 50/50 থেকে বাস রিডিউস হয়ে 10/10 এ নেমে আসবে। একবারেই এই ইকুয়েশনের মধ্যে মান বসাই দিলে বাস রিডিউস হয়ে ছোট হয়ে আসবে। এটা হচ্ছে এই মেথডের সুবিধা। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করে দেওয়া আছে। পার্টিকুলার ওয়াই বাসের ভ্যালু হচ্ছে এইটা। তো আমাদের এই মেথড অনুসারে কোনো একটা ওয়াই বাসকে রিডিউস করতে গেলে ডেফিনেটলি সিস্টেমটার ওয়াই বাস ম্যাট্রিক্স আগে জানা থাকবে। তুমি যদি সিস্টেমটার ওয়াই বাস ম্যাট্রিক্স আগে না জেনে থাকো তাহলে কিন্তু তুমি এই মেথড অ্যাপ্লাই করে কোনো প্রবলেম সলভ করতে পারবা না। তো পরীক্ষায় তোমাদের আইদার ওয়াই বাস ম্যাট্রিক্স দিয়ে দেওয়া থাকবে অথবা প্রথমে তোমাদের সিস্টেমটা থেকে ওয়াই বাস ম্যাট্রিক্সটা বের করে নেওয়া লাগবে, দেন এটা অ্যাপ্লাই করা লাগবে। তো একটা না পারলে আর একটা পার্ট হবে না। তো পার্টিকুলার এই ওয়াই বাস ম্যাট্রিক্সটা কোথা থেকে এসেছে? স্টিভেনসনের বইয়ের এক্সাম্পল 7.1, অর্থাৎ যে ডায়াগ্রামটা আমরা একটু আগে দেখে আসলাম, সেই ডায়াগ্রামের যে ম্যাথটা আমরা সলভ করেছিলাম লাস্ট ক্লাসে, সেই ভ্যালুগুলাই এখানে বসানো হয়েছে একটা 4/4 ওয়াই বাস ম্যাট্রিক্স। তো সেই ডায়াগ্রামে জেনারেটর ছিল 3টা বাসে, লোড ছিল একটা বাসে, কিন্তু এই প্রবলেমটার জন্য কোশ্চেনে বলা আছে ধরে নাও যে 3 নম্বর বাসেও কোনো জেনারেটর নাই, জেনারেটর রিমুভ করে ফেলা হয়েছে। সো তাহলে যদি 3 নম্বর বাসেও জেনারেটর না থাকে তাহলে এখন আমার জেনারেটর 3 এবং 4 এই দুইটা বাসে নাই, জেনারেটর আছে শুধুমাত্র 1 এবং 2 এ। তো আমাদের এই সিস্টেম থেকে তাহলে দুইটা বাস বাদ যাবে আর 1 আর 2 দুইটা বাস থাকবে। সো আমরা তাহলে কিভাবে করতে পারি? এই ওয়াই বাস ম্যাট্রিক্স থেকে ফার্স্টে কে এল এল ট্রান্সপোজ এম এই চারটা জিনিসকে আলাদা করতে হবে, বিকজ এই চারটা জিনিসের মানটা বসাই এই ইকুয়েশনটা সলভ করতে হবে। তো এখন দেখা যাক, ফার্স্টে যদি আমি এম এ আসি, এম হচ্ছে সেই সকল বাস যে বাসে জেনারেটর কানেক্টেড নাই। তো সেরকম বাস আছে দুইটা, 3 এবং 4। তাহলে এম হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স 3 এবং 4 নম্বর বাসের সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স কন্টেইন করে, সেটা হচ্ছে এই 2/2 ম্যাট্রিক্স, বিকজ এটা হচ্ছে 3 এবং 4 লোড বাস বা নন জেনারেটিং বাসের মিউচুয়াল এবং সেলফ অ্যাডমিটেন্স। কে হচ্ছে যথারীতি জেনারেটর বাসের সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স, যেটা হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এই 2/2 ডাইমেনশন, এটা হচ্ছে কে। এল হচ্ছে ডেফিনেটলি
জেনারেটর টু লোডের মিউচুয়াল অ্যাডমিটেন্স যেটা হচ্ছে এই 2x2 ম্যাট্রিক্স, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এল ট্রান্সপোজ। তাহলে সিস্টেমের ওয়াইবাস ম্যাট্রিক্সটা থেকে আমি এই চারটাকে আলাদা করে ফেললাম। এবার আমি ইকুয়েশনে মান বসানোর আগে এম কে ইনভার্স করা লাগবে। সো এই 2x2 ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করে নিলাম। 2x2 ম্যাট্রিক্স স্যার বুঝতে পারলাম না। প্রথমে তো আমরা ওয়াইবাস ম্যাট্রিক্স থেকে চারটা পোর্শন আলাদা করে ফেললাম কেটে, কোনটা কি হবে। সো এটা আলাদা করার পরে আমাদের কাজ হচ্ছে যে এই ভ্যালুগুলা অর্থাৎ কে এর ভ্যালু, এল এর ভ্যালু, এল ট্রান্সপোজ বা এম এর ভ্যালু এই 7 নম্বর ইকুয়েশনে বসানো, কারণ এই ইকুয়েশনে বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 7 নম্বর ইকুয়েশনে বসাতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এম নামের যে ম্যাট্রিক্সটা তাকে ইনভার্স করা লাগবে। সো আগে এটাকে আমাদের ইনভার্স করে নিতে হবে। সো এখানে এম আছে হচ্ছে এই পোর্শনটা, এই যে মাইনাস জে 14.5 জে 8 জে 8 মাইনাস জে 18, এটা হচ্ছে এম। সো এটাকে আমার ইনভার্স করা লাগবে। সো এম কে ইনভার্স করে ফেললাম। ইনভার্স তোমরা ভালো করতে পারো, সো ইনভার্স করে ফেলবা। এই ম্যাট্রিক্সটা ইনভার্স করে ফেলার পরে এখন সবগুলা ভ্যালু জাস্ট ইকুয়েশনে বসায় দাও। এল, এটা এল ট্রান্সপোজ, এটা এম ইনভার্স, এটা এল ট্রান্সপোজের ভ্যালু, এইগুলা ম্যাট্রিক্সের জাস্ট গুণ করার পরে এটা আসলো। নেক্সট হচ্ছে কে থেকে এই ভ্যালুটা বিয়োগ যাবে। সো এটা হচ্ছে কে থেকে এটা বিয়োগ গেলে এটা হচ্ছে অ্যান্সার। সো ওয়াইবাস ম্যাট্রিক্স রিডিউস হয়ে 4x4 থেকে 2x2 হয়ে গেল, এবং এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এবং মজার ব্যাপার হচ্ছে ওয়াইবাস ম্যাট্রিক্স রিডিউস হওয়ার পরেও কিন্তু যথারীতি দেখো রো কলামকে শিফট করলে ভ্যালু সেম থাকে, অর্থাৎ y12 এবং 21 এর ভ্যালু যথারীতি সেম। তো এই হচ্ছে আমাদের এই মেথডটা, যে মেথড ইউজ করে আমরা সলভ করতে পারি। এই মেথডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, একবারে বড় বড় ম্যাট্রিক্সকে রিডিউস করে ছোট করে ফেলা যায়। আর সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে ক্যালকুলেশন একটু কমপ্লেক্স। এখানে আমাদের ম্যাট্রিক্স সলভ করা লাগে, ম্যাট্রিক্সকে ইনভার্স করা লাগে, এবং সিস্টেমের লোড বাস যেহেতু অনেক বেশি থাকে, সো লোড বাস বেশি থাকার কারণে যদি লোড বাসের ম্যাট্রিক্সটাই যেহেতু ইনভার্স করা লাগে, সো একটু আগে যে 50/50 একটা পাওয়ার সিস্টেমের এক্সাম্পল দিচ্ছিলাম, যেখানে লোড ছিল 40টা বাসে, সেখানে তোমাকে এম এর ডাইমেনশন হতো 40/40, এবং সেই ম্যাট্রিক্সটা ইনভার্স করা লাগতো। সো এটা কম্পিউটারের বেশ কিছু মেমোরি এবং টাইম কনজিউম করে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য এইগুলা এই মেথডের ডিসঅ্যাডভান্টেজ। ওয়েল, সো আপাতত ওকে, রায়হান মাহমুদ তুমি কিছু বলতে চাও, বলো। স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম, যদি বাস 2 আর বাস 4 এ যদি জেনারেটর না থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কিভাবে? ওয়েল, বাস 2 আর বাস 4 এ যদি জেনারেটর না থাকে সেই ক্ষেত্রে তোমার এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। কারণ হচ্ছে বাস 2 যদি আমি কনসিডার করি তাহলে, আর বাস 4 যদি আমি কনসিডার করি, সেই ক্ষেত্রে তোমাকে ম্যাট্রিক্সটা কেটে কেটে আলাদা করতে হবে। তো এরকম কমপ্লেক্স প্রবলেম তোমাদের জন্য দিব না, কিন্তু জাস্ট আস্ক করেছো বলে রাখি, বাস 2 হচ্ছে তাহলে তোমাকে যখন আর 4 এ জেনারেটর না থাকলে তোমাকে যখন আইডেন্টিফাই করতে হবে একটা এম ম্যাট্রিক্স, তখন সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে ডেফিনেটলি 2x2, যেহেতু দুইটা বাসে জেনারেটর নাই। তো ফার্স্টেই তুমি তাহলে 2 নম্বর বাসে নাই আর 4 নম্বর বাসে নাই, তার মানে y22 এবং y24 এটাকে আলাদা করতে হবে, কারণ 22 হচ্ছে 2 নম্বর বাসের সেলফ অ্যাডমিটেন্স যে বাসে জেনারেটর নাই, y24 হচ্ছে সেই দুইটা বাসের সেলফ মিউচুয়াল অ্যাডমিটেন্স যে দুইটা বাসে জেনারেটর নাই। সো 22 আর 24 কে আলাদা করে আনতে হবে। নেক্সট তোমাকে আলাদা করতে হবে y42 এবং 44। সো এই চারটা কম্পোনেন্টকে এই টোটাল সিস্টেম থেকে আলাদা করে নিয়ে এসে এম বানাতে হবে, এবং ডেফিনেটলি কেউ তোমাকে এইভাবে আলাদা করে নিয়ে এসে বানাতে হবে। তবে সেই ক্ষেত্রে তোমাকে যেটা হবে, তুমি এইভাবে কোন একটা পোর্শন কাটতে পারবা না, তোমাকে পার্টিকুলারলি ওই কম্পোনেন্ট গুলাকে পিক করে করে আলাদা করতে হবে। সো হোপফুলি অ্যান্সারটা বুঝতে পারছো। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন এই মেথড নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা কি সবসময় মানে ফাইনালি 7 নাম্বার ইকুয়েশনটা নিয়ে কাজ করব? হ্যাঁ, ফাইনালি আমরা 7 নম্বর ইকুয়েশনটা নিয়ে কাজ করব। স্যার এম ইনভার্সটা যদি আবার বলতেন স্যার। এম ইনভার্স মানে হচ্ছে এই যে এম ম্যাট্রিক্সটা তুমি আলাদা করেছো, এটা ইনভার্স করতে হবে, বিকজ ইকুয়েশনে দেখো এম কে ইনভার্স করা লাগতেছে। তার কারণ হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে ভিএক্স এর মান যখন বের করব,
ভিএক্স এর সাথে এম গুণ আকারে আছে এবং এম ইটসেলফ একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা যখন এখানে আসবে 1 বাই হয়ে যাবে, তার মানে ম্যাট্রিক্সটা ইনভার্স হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এম হচ্ছে আমাদের ইনভার্স করা লাগতেছে এবং সেটা এখান থেকে আসছে। জি স্যার। সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওয়েল, সো এটা নিয়ে যদি আমাদের আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী মেথডটাতে চলে যাই। এটা হচ্ছে কর্ন রিডাকশন আর স্টেপ বাই স্টেপ রিডাকশন মেথড। তো মেথডগুলোর নাম একটু মনে রেখো, কারণ পার্টিকুলার পরীক্ষায় যদি কোনো মেথডের নাম চলে আসে আর তুমি যদি না জানো কোন মেথডের কি নাম, তাহলে তো তুমি বুঝতে পারবে না যে তোমাকে কোন মেথড দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। সো দ্যাটস ওয়াই মেথডের নাম মনে রেখো। তো এই মেথডটা তোমাদেরকে নেওয়া হয়েছে নাগরাথ কোঠারির বই থেকে। সো নাগরাথ কোঠারির চ্যাপ্টার 12 আর্টিকেল 12.4 এখান থেকে আসলে এই মেথডটা নেওয়া হয়েছে। ওয়েল, সো এখন আমরা আসি যে এই মেথড অনুসারে কিভাবে আমরা ওয়াইবাস ম্যাট্রিক্সকে ছোট করতে পারি। তো তার আগে একটা কথা বলে রাখা উচিত, একটা কমন কোয়েশ্চেন, এই মেথড আমরা কেন ইউজ করব? আমরা অলরেডি একটা মেথড শিখে ফেলেছি, তাহলে আর একটা কেন শিখবো? উত্তরটা হচ্ছে যে তুমি কোন মেথড ইউজ করবে এটা একেবারেই তোমার ব্যক্তিগত ইচ্ছা। যদি না তোমার পরীক্ষায় কোনো মেথড ফিক্সড করে দেয়, কিন্তু ইন প্র্যাকটিক্যাল লাইফ এই মেথড কিছু সুবিধা আছে যেটার জন্য এই আরেকটা মেথড এস্টাবলিশ করা এবং যেটা ওয়েল অ্যাপ্লিকেবল মেথড। সুবিধাটা হচ্ছে যে একটু আগের মেথডে আমরা দেখে আসছি সেই মেথডে ম্যাট্রিক্স হ্যান্ডেল করা লাগে, ইকুয়েশন গুলো অনেক কমপ্লেক্স হয়, লোড ম্যাট্রিক্সকে ইনভার্স করা লাগে, ইটস আ কমপ্লেক্স ক্যালকুলেশন প্রসেস, নিড টাইম অ্যান্ড মাচ কম্পিউটার মেমোরি। বাট সেই অসুবিধাগুলাই হচ্ছে এই মেথডের সুবিধা। এই মেথডে কোনো ম্যাট্রিক্স হ্যান্ডেল করা লাগে না, কোনো ম্যাট্রিক্সে ইনভার্সন করার প্রয়োজন নাই, কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন নাই, জাস্ট নর্মালি গুণ ভাগ বিয়োগ করলেই অ্যান্সার চলে আসে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আরেকটা পপুলার মেথড। কিন্তু এটারও সমস্যা আছে। সেই সমস্যা হচ্ছে যে বিগত মেথডের যে সুবিধাটা ছিল সেটা এখানে অসুবিধা হয়ে গেছে। বিগত মেথডের সুবিধা ছিল যে আমরা 50/50 ম্যাট্রিক্স থেকে একবারে 10/10 ম্যাট্রিক্স চলে আসতে পারি, 40/40 ম্যাট্রিক্সকে রিডিউস করে ফেলতে পারি, এটা ছিল সুবিধা। সেটা এখানে অসুবিধা হয়ে গেছে, এখানে সেটা সম্ভব না। এটার নামই দেখো লিখে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ রিডাকশন, অর্থাৎ প্রতিটা স্টেপে একটা একটা বাস বাদ যাবে। তো আমি যদি 50/50 বাস থেকে 10/10 বাসে আসতে চাই, ফার্স্টে আমাকে একটা বাস বাদ দিয়ে 49/49 বাসের জন্য ওয়াই বাস ম্যাট্রিক্স বের করা লাগবে। দেন 49 অর্থাৎ আর একটা বাস বাদ দিয়ে 48/48 বাসের জন্য ওয়াই বাস ম্যাট্রিক্স বের করা লাগবে। এইভাবে প্রতিটা ধাপে একটা একটা করে বাস বাদ দিতে দিতে ফাইনালি 40টা ধাপ পার করে 10/10 ম্যাট্রিক্স আমরা পাবো। সো এটা হচ্ছে এই মেথডের একটা বড় অসুবিধা। ওয়েল, সো আমরা দেখে ফেলি মেথডটা কি। তো এই মেথডটা ব্যাখ্যা করার জন্য সরাসরি একটা এক্সাম্পল চুজ করা হয়েছে এবং ডেফিনেটলি এক্সাম্পল আমি চুজ করি নাই, বইয়ের এক্সাম্পল বই করে দেওয়া আছে, এই আর্টিকেলে চলে গেলে তোমরা এটা দেখতে পাবা। তো এখানে বাস আছে 3টা, 1, 3 এবং 2। জেনারেটর আছে 2টা বাসে, 1 নম্বর এবং 2 নম্বর। তার মানে সিস্টেম থেকে 3 নম্বর বাসটা আমাদেরকে বাদ দিতে হবে। রেফারেন্স আর জিরো বাস হচ্ছে একটা, যেটাকে ডেফিনেটলি আমি আগেও বলেছি আমরা কোনো বাস হিসাবে ধরি না, সো এটাকে আমরা কোনো বাস হিসাবে ধরবো না। তো তাহলে প্রথমেই তোমার কাজ হচ্ছে এই সিস্টেমটার জন্য একটা 3/3 ওয়াই বাস ম্যাট্রিক্স বের করা, এবং সেটা এখানে করা হলো, একটা 3/3 ওয়াই বাস ম্যাট্রিক্স বের করা হলো। সবার সাথে যেহেতু যে গুণ আকারে আছে এটা কমন নিয়ে বাইরে লেখা হয়েছে, এভাবেও লিখতে পারো অথবা সবার ভ্যালুর আগে যে বসিয়ে দিতে পারো। সিস্টেমে 3/3 একটা ওয়াই বাস ম্যাট্রিক্স বের হয়ে গেলে নেক্সট কাজ হচ্ছে 3 নম্বর বাসটা বাদ দেওয়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি? স্যার বলো। এই ম্যাট্রিক্স এর মধ্যে আমরা পার্টিকুলার ভ্যালুগুলা কিভাবে বসালাম একটু যদি স্যার একটু বলে দিতেন। এটা তো গত ক্লাসে আলোচনাই করেছি, ওয়াই বাস ম্যাট্রিক্স কিভাবে তৈরি করে, সেই ম্যাট্রিক্স এর মধ্যে ভ্যালু কিভাবে বসালাম সেটা এখন আজকে আলোচনা কেন করব? এটা তো গত ক্লাসে পড়াশোনা। স্যার 3টা বাস থাকলে কি তিনটা 3/3 করব, আর যে 4টা থাকে তো 4/4 করব? ডেফিনেটলি যে কয়টা বাস থাকবে ওয়াই বাসের ডাইমেনশন তাই হবে।
যদি 10টা বাস থাকে ওয়াই বাসের ডাইমেনশন 10/10 হবে, যদি 2টা থাকে ওয়াই বাসের ডাইমেনশন হবে 2/2। ওকে স্যার। ওয়েল, এই গতকালকে পড়াশোনা, তারপরে জিজ্ঞেস করছো, আমি একবার একটা অ্যান্সার দিয়ে দিই। যেমন ধরো y13, তো y13 আমরা কিভাবে পেলাম? এটা হচ্ছে মিউচুয়াল অ্যাডমিটেন্স 1 এর সাথে 3 নম্বর কানেক্টেড বাসের। তো 1 এর সাথে 3 নম্বর কানেক্টিং বাসের অ্যাডমিটেন্স হচ্ছে -j2.86। এটাকে যখন আমরা ম্যাট্রিক্স এর মধ্যে নিয়ে আসি নেটওয়ার্ক থেকে, একটা -1 দিয়ে গুণ করি, তো -1 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল প্লাস, তো ভ্যালুটা আসলো j2.86। এইভাবে আমরা নেটওয়ার্ক থেকে ওয়াই বাস ম্যাট্রিক্সটা তৈরি করেছি। সো এখন আমরা দেখি যে এই ম্যাট্রিক্সটাকে ইলিমিনেট করতে গেলে আগে আমাদেরকে ইকুয়েশন ডেভেলপ করতে হবে। উইদাউট ডেভেলপিং দ্য ইকুয়েশন আমরা তো ম্যাট্রিক্সটাকে ছোট করতে পারবো না। তো এখন দেখি ইকুয়েশন কিভাবে ডেভেলপ করা যায়। সো এই ম্যাট্রিক্সটা ইকুয়েশন ডেভেলপ করার জন্য যেহেতু 3টা বাস আছে, সো 3 বাসের জেনারেল ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, তাহলে 3 বাসের একটা পাওয়ার সিস্টেমের জেনারেল ইকুয়েশন হচ্ছে কারেন্ট হবে 3টা, ভোল্টেজ হবে 3টা, এবং ওয়াই বাসের ডাইমেনশন হবে 3/3। তো এখান থেকে যদি আমরা ইকুয়েশন গুলো লিখতে চাই, I1 is equal to y11 into v1 plus 12 into v2 plus y13 into v3. Similarly, I2 is equal to 21 into v1 plus 22 into v2 plus 23 into v3 and same for I3. তো ইকুয়েশন গুলো আমরা লিখে ফেললাম। এখন এই ইকুয়েশন গুলো লেখার পরে 3 নম্বর বাস বা I3 তে যেহেতু কোনো জেনারেটর নাই, তার মানে এই বাসের কারেন্ট হবে 0, সো I3 0। সো I3 এর ইকুয়েশন যেটা ছিল y31 v1 plus y32 v2 plus y33 v3, এই ইকুয়েশনে I3 এর মানটা বসে যাবে 0। সো এটা যদি 0 বসে যায়, এখান থেকে আগের মতোই v3 এর একটা ইকুয়েশন আমি পাবো। সো v3 এর একটা ইকুয়েশন বের করলাম। এই ইকুয়েশনটাই I1 এবং I2 এর ভেতরে বসিয়ে দিতে হবে। তো এটা ছিল I1 এর ইকুয়েশন, এই ইকুয়েশনের মাঝখানে v3 ভ্যালুটা বসিয়ে দিতে হবে। সো v3 ভ্যালুটা বসিয়ে দিলে এই অবস্থা আসছে। এখানে আর v3 নাই, মানে 3 নম্বর বাস অলরেডি বাদ চলে গেল। এবার যদি আমি v1 আর v2 কমন নেই, তাহলে এই হলো ফরম্যাট। সিমিলারলি I2 এর ইকুয়েশনে v3 এর মানটা বসিয়ে যদি v1 আর v2 কমন নেই, তাহলে এই হলো ফরম্যাট। তার মানে এখন I3 0, তো I3 নাই, v3 এর কোনো মান এখানে নাই, তার মানে v3 বাদ, y বাস ম্যাট্রিক্সও তার মানে বাদ চলে 2/2 হয়ে গেল। কারেন্ট 2টা, ভোল্টেজ 2টা, ওয়াই বাসের ডাইমেনশন 2/2, অর্থাৎ একটা ম্যাট্রিক্স রিডিউস হয়ে গেল। কোয়েশ্চেন হচ্ছে এই যে 2/2 ম্যাট্রিক্স পেলাম, এই 2/2 ম্যাট্রিক্সের ভ্যালু কিভাবে আমরা বের করব? অ্যান্সার হচ্ছে এই যে ওয়াই বাস রিডিউসড হয়ে 2/2 ম্যাট্রিক্স আসলো, এইটার ভ্যালু বের করার ইকুয়েশন হচ্ছে নতুন ম্যাট্রিক্সের y11 টা ভ্যালু যদি বের করতে চাই, তাহলে সেই ইকুয়েশন হচ্ছে এইটা, অর্থাৎ v1 into y11 হওয়ার কথা। কিন্তু এখন y11 এর চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে y11 minus 13 into 31 divided by 33। সো এই ইকুয়েশনটাই হচ্ছে y11 এর ইকুয়েশন। y12 এর ইকুয়েশন সিমিলারলি এইটা, y21 এর ইকুয়েশন এটা, y22 এর ইকুয়েশন এটা। তো 4টা ইকুয়েশন পেলাম, এর মানেটা কি দাঁড়ালো? তো তোমরা হয়তোবা অনুমান করতে পারছো, মানে যেটা দাঁড়ালো সেটা একটু ভয়াবহ। সেটা হচ্ছে যে আমাদের এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ রিডিউস ম্যাট্রিক্সটার জন্য প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু আমাকে ইন্ডিভিজুয়াল ইকুয়েশনে মান বসিয়ে বের করে এখানে বসাতে হবে। তো আমার এই রিডিউস ম্যাট্রিক্সের ডাইমেনশন 2/2, মানে 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্টের মধ্যে আবার যেহেতু মিউচুয়াল অ্যাডমিটেন্স সমান, মানে 1 2 আর 2 1 সেম হবে, তো একটা বের করলে আরেকটা পাওয়া যাবে। তো এটার জন্য আমার অ্যাকচুয়ালি এই 3টা ভ্যালু বের করতে হবে, এবং এই 3টা ভ্যালু পার্টিকুলার এই 3টা ইকুয়েশনে মান বসিয়ে নিয়ে আসতে হবে। তো এই মেথডের সমস্যা হচ্ছে এইটাই, প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়াল ইকুয়েশনে মান বসায় বের করা লাগে, দেন আমরা রিডিউস ওয়াই বাস ম্যাট্রিক্সটা পাই। তো এখানে কথা হচ্ছে যে তাহলে আমাদের পরীক্ষায় যদি একটা 4 বাস থেকে 2 বাসকে রিডিউস করতে বলে, আমরা আসলে কি করব? আমরা কি শুরু থেকে সেই ম্যাট্রিক্সটার জেনারেল ইকুয়েশন বের করে এইভাবে ডেরিভেশন করে নিয়ে এসে তারপরে কি আমরা বসাবো? আমরা আসলে করবোটা কি? সো অ্যান্সার হচ্ছে যে ডেফিনেটলি আমরা এই কাজটা করব না। সো ডেফিনেটলি আমরা এই কাজটা করব না, অর্থাৎ
ডেফিনেটলি আমরা ওয়াই বাস ম্যাট্রিক্সটা রিডিউস করার জন্য আমরা এইভাবে ম্যাট্রিক্সটাকে ইকুয়েশন ডেভেলপ করে নিয়ে সেই কাজ করব না। আমরা ইঞ্জিনিয়াররা যথেষ্ট স্মার্ট, সো আমরা এটার একটা জেনারেল ফর্মুলা বের করে ফেলেছি। সেই জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, যে ফর্মুলাতে মান বসিয়ে আমরা যে কোনো এলিমেন্টকে বের করতে পারবো। সো যথারীতি আমরা পার ইউনিটের ক্যালকুলেশন করার সময় যেমন একটা ওল্ড নিউ দিয়ে ইকুয়েশনকে মনে রেখেছিলাম, এই মেথডটার জন্য ইকুয়েশন নাম্বার 6, এই একটা ইকুয়েশন মনে রাখলেই তুমি প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু বের করতে পারবা। তো তাহলে আমাদেরকে আসলে এই ইকুয়েশন নাম্বার 6টা জানতে হবে যে এই ইকুয়েশন ইউজ করে আমরা কিভাবে পার্টিকুলার একটা ওয়াইবাস ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলাকে বের করতে পারি। তো এই ইকুয়েশন কিন্তু এখান থেকে আসছে, এই ডিরাইভ করার পরে। এই যে 1 2 3 4টা, এই যে 4টা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ ইকুয়েশনের মধ্যে, এই দেখো 1 2 3 4টা। তো এই ইকুয়েশন গুলাকে ডিরাইভ করার পরেই এটাকে কম্পেয়ার করে এই জেনারেল ফরম্যাটটা দাঁড় করানো হয়েছে। তো এই জেনারেল ফরম্যাটটা তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে যে কিভাবে এই ফরম্যাটটা ইউজ করে আমরা আমাদের প্রবলেম সলভ করব। তো এখানে ফার্স্টেই হচ্ছে ওয়াই কে জে নিউ। নিউ মানে হচ্ছে রিডিউসড ওয়াইবাস ম্যাট্রিক্স এর এলিমেন্ট কে আর জে। এখন কে আর জে হচ্ছে সেই ভ্যালু যেটা তুমি বের করতে চাও। তো ধরো নাও আমি যদি ফার্স্টে রিডিউসড বাসের জন্য y11 বের করতে চাই, তাহলে k is equal to 1, j is equal to 1. সো k এর ভ্যালু 1, j এর ভ্যালু 1। তো k j যদি 1 হয় তাহলে এটার ইকুয়েশন হচ্ছে k j ওল্ড, k এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, মানে y11 ওল্ড। সো দেখো ইকুয়েশনটা y11 ওল্ড। সো ওল্ড মানে হচ্ছে যে তোমার ফুল সিস্টেমের বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। সো y11 ফুল সিস্টেমের বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সে ছিল j - 2.86। সো এইটা হচ্ছে y11 ওল্ড। সো নেক্সট আমরা একটু আসি, -ykn ইনটু nj, সবই ওল্ড, মানে সবই তোমাকে y বাস ম্যাট্রিক্সের ভ্যালু বসাতে হবে। এখন এখানে আবার একটা নতুন সাফিক্স অ্যাড হয়ে গেল n। তো n কি জিনিস? n হচ্ছে টোটাল নাম্বার অফ বাস। সো একটা সিস্টেমে যতগুলা বাস থাকবে তার টোটাল নাম্বারটা হচ্ছে n। পার্টিকুলার এই পাওয়ার সিস্টেমে আমাদের বাস আছে 3টা, তার মানে n এর ভ্যালু হচ্ছে 3, k এর ভ্যালু অলরেডি 1, j এর ভ্যালু অলরেডি 1। তার মানে y13 ইনটু y31। একটু এখানে আসি, দেখো y13 ইনটু y31 সিস্টেমে আসি, y13 মানে j 2.86 and y31 মানে j 2.86, এই দুইটা ভ্যালু। ওয়েল, সো নেক্সট আসি, ডিভাইডেড বাই yn, n হচ্ছে 3, মানে y33 ওল্ড। একটু এখানে আসি, এই দেখো y33, আর নেটওয়ার্কে যদি যাই তাহলে y33 মানে হচ্ছে -j 8.86। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমি আমার রিডিউসড ওয়াই বাস ম্যাট্রিক্স এর ফার্স্ট এলিমেন্ট y11 বের করে ফেলতে পারবো। সিমিলারলি এবার যখন আমি সেকেন্ড এলিমেন্টটা বের করতে যাব y12 এর ভ্যালু কি হবে, তখন এখানে আমাকে y12 বসাতে হবে। সো 12 যদি বসাই তাহলে k এর ভ্যালু এখানে 1, j এর ভ্যালু এখানে 2, বিকজ y12। তাহলে এখানে আসো y12 ওল্ড, দেখো y12 ওল্ড, এবং সেটাই নেটওয়ার্কে গেলে y12 হচ্ছে 0, তাহলে 0 বসবে। y12 মাইনাস y13 ইনটু 23 ডিভাইডেড বাই y33। সো এইভাবে পার্টিকুলার প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে বের করে ফেলতে পারি, এবং এইভাবে হচ্ছে আমাদের সলভ করা সম্ভব। ওয়েল, সো এখানে একটা কথা একটু বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে যদি তোমাদের বাসে জেনারেটরের সংখ্যা একটা থাকে, ধরো এই প্রবলেমটার জন্য আমাদের জেনারেটর 2 নম্বর বাসেও নাই, শুধু একটা বাসে আছে। যদি শুধুমাত্র একটা বাসে জেনারেটর থাকে তাহলে ওয়াই বাস ম্যাট্রিক্সটা 3/3 থেকে রিডিউস হয়ে তোমার হয়ে যাবে 1/1। তাহলে 1/1 তুমি এই মেথড অনুসারে একবারে বের করতে পারবা না,
ফার্স্টে ওকে আমার এখানে একটু নয়েজ হচ্ছে, আমি মেবি 2 মিনিট পরে শুরু করি। ওয়েল সো আমরা শুরু করি যেখানে ছিলাম সেখান থেকে। তো আমাদের এই পার্টিকুলার সিস্টেমটার জন্য এখন জেনারেটর আছে শুধুমাত্র একটা বাসে, দ্যাট ইজ 1 নম্বর বাসে। ধরে নাও 2-এও নাই, 3-এও নাই। তো এই যদি হয় অবস্থা, তাহলে ফার্স্টে তোমাকে সিস্টেমটার জন্য 3/3 ওয়াই বাস বের করতে হবে। সেকেন্ড হচ্ছে সিস্টেমটার জন্য তোমাকে 3/3 থেকে রিডিউস করে ফার্স্টে 2/2 আসতে হবে। অর্থাৎ এই 2/2 ম্যাট্রিক্সের এলিমেন্ট 4টা তোমাকে ইকুয়েশন দিয়ে বের করে নিতে হবে, এবং সেটা অলরেডি কিভাবে বের করা লাগবে আমরা ডিসকাস করলাম। নাও এবার তোমাকে আরেকটা বাস বাদ দিয়ে 1/1 এ নিয়ে আসতে হবে। সো এবার যখন তুমি আরেকটা বাসকে বাদ দিবা, তখন আরেকটা বাসকে বাদ দেওয়ার জন্য তোমাকে এখন কি করতে হবে, নতুন যে বাসটা তুমি পাবা লাস্ট সেই ইকুয়েশনের মধ্যে ওয়াই বাস রিডিউস হয়ে যাবে y11, অর্থাৎ একটা এলিমেন্ট। তো y11 যেহেতু একটা এলিমেন্ট হবে, তার মানে তোমার k এবং j এখানে বসবে y11। তো y11 হয়ে গেলে যথারীতি y11 ওল্ড মাইনাস y1। এবার কথা হচ্ছে n কি হবে, এখানে ব্যাপার হচ্ছে দুইটা। n কি হবে, ফার্স্টে ওয়াই বাস ম্যাট্রিক্সের ডাইমেনশন ছিল 3/3, যেখান থেকে অলরেডি তুমি 3 নম্বর বাসকে বাদ দিয়ে ছোট করে 2/2 বের করে ফেলেছো। তো ওয়াই বাস ম্যাট্রিক্স থেকে 3 নম্বর বাসটা অলরেডি বাদ চলে গেছে। তো এখন তোমার ওয়াই বাস ম্যাট্রিক্সের সাইজ হয়ে গেছে ছোট, ডাইমেনশন হচ্ছে 2/2। ওয়েল মাইক্রোফোন গুলো একটু মিউট রেখো তোমরা। তো এখন আমাদের ওয়াই বাসের ডাইমেনশন হয়ে গেছে 2/2। তো তাহলে ওয়াই বাসের ডাইমেনশন 2/2 যদি হয়ে যায়, আমাদের n এর ভ্যালু এখন হচ্ছে 2। তো n এর ভ্যালু এখন 2। এই হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কে যে ওল্ড অর্থাৎ y11 ওল্ড, এটা এখন আর এই 3/3 ম্যাট্রিক্সের ভ্যালু না, এটা এখন হচ্ছে তোমার এই 2/2 ম্যাট্রিক্সের ভ্যালু, অর্থাৎ রিডিউসড হওয়ার পরের ভ্যালু, বিকজ তুমি অলরেডি একটা বাসকে বাদ দিয়ে রিডিউস করে ফেলেছো। তো এটা হচ্ছে এখন রিডিউস হওয়ার পরের ভ্যালুটায় আসবে। ওয়েল আরিফুল ইসলাম, তুমি মাইক্রোফোনটা অন রাখছো কেন আসলে? গুড। সো তাহলে এটা হচ্ছে আমাদের রিডিউস হওয়ার পরের ভ্যালু। তো আমরা এই 2/2 ম্যাট্রিক্সের ভ্যালুটা এখন বসাতে হবে। সো যখন আমি 1/1 ম্যাট্রিক্স নিয়ে আসবো আরেকটা বাস বাদ দিয়ে, তখন আমার y11 এই 11 হবে হচ্ছে -j1.937 2/2 ম্যাট্রিক্সের ভ্যালু। দেন আমার হচ্ছে y12, এই 12 আসবে হচ্ছে এই ভ্যালুটা 2/2 ম্যাট্রিক্সের ইনটু y21 এবং y22। তো এটা 21 এটা 22, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা একটার পর একটা বাসকে বাদ দিতে পারি। তো আমাদের দুইটা মেথডই ডিসকাস করা শেষ। এবার পার্টিকুলার এই মেথড নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আসলে জেনারেল ইকুয়েশন যেটা আনলাম, হ্যাঁ স্যার ওইটা আর এমনিতে y11 যে ইকুয়েশন দুইটা সেমই তো দেখতেছি। হ্যাঁ সেমই, কারণ এই জেনারেল ইকুয়েশনটা আমরা কিভাবে নিয়ে আসি সেটা দেখানোর জন্যই তো আসলে এই ডেরিভেশনটা করা হয়েছে। তো এই জেনারেল ইকুয়েশনটা আসলে তৈরি করার জন্যই এই ডেরিভেশনটা। তো ডেফিনেটলি এটা হবে। এবং এটা কোত্থেকে আসলো,
এটা ব্যাখ্যা করার জন্যই হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা দেখানো হয়েছে, কিভাবে আমরা এই জেনারেল ইকুয়েশনটা ফর্ম করতে পারি। জি স্যার। আসলে আরেকটা কথা স্যার, এটা স্যার আগের ক্লাসের যদিও স্যার, আমাদের যে নেটওয়ার্ক অ্যাডমিটেন্সে মিউচুয়াল অ্যাডমিটেন্স গুলো আমরা দেখছি যে মাইনাস থাকে শুরুতে, আমরা হচ্ছে তার সাথে -1 গুণ দিয়ে তারপর হচ্ছে বাস অ্যাডমিটেন্সে বসাই। স্যার এই নেটওয়ার্ক অ্যাডমিটেন্স কি সবসময় নেগেটিভই থাকবে, নাকি সূত্রটা এমন, নাকি যাই থাকুক আমরা যখন স্যার ইসে বসাবো অ্যাডমিটেন্সে বসাবো সেটা -1 দিয়ে গুণ দিয়ে বসাবো, এমন কিছু কি নিয়ম? এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যদি আমরা একটু আগের লেকচারে যাই তাহলে স্যার এই যে স্যার নিচেই ছিল। তো এইখানে যদি আমরা একটু যাই তাহলে একটু বলি, এটা একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করানো হয়েছে ওয়াইবাস ম্যাট্রিক্স তৈরি করার জন্য। জি স্যার। তো সেই জেনারেল ইকুয়েশনটা দাঁড় করাতে যে আমরা দেখেছি মিউচুয়াল অ্যাডমিটেন্সের আগে একটা -1 চলে আসে, সবগুলো মিউচুয়াল অ্যাডমিটেন্স একটা -1 চলে আসে। তো এই -1টা কেন চলে আসে সেটার জন্যই হচ্ছে এই ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে, যেটা কিভাবে -1টা আসে। -1টা আসে বিকজ তুমি যখন একটা নোড কনসিডার করবা তার রেসপেক্টে অন্য নোডের ভোল্টেজ মাইনাস হবে। সেই নোডের ভোল্টেজটা মাইনাস হলে তুমি যদি নোডের ভোল্টেজটা প্লাস বসাও তাহলে সেই -1টা তার কোএফিসিয়েন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। তো তার কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার ওয়াইবাস ম্যাট্রিক্সের ভ্যালু বা নেটওয়ার্ক অ্যাডমিটেন্স। পার্টিকুলার যদি এখানে একটু খেয়াল করো, অ্যাকচুয়ালি নেগেটিভ হচ্ছে বাস ভোল্টেজ, যেটা হচ্ছে -V3, অর্থাৎ বাস ভোল্টেজটা নেগেটিভ। বাট আমি যদি বাস ভোল্টেজকে পজিটিভ ধরি তাহলে এই মাইনাসটা অ্যাকচুয়ালি গুণ হয়ে যায় তার কোএফিসিয়েন্টের সাথে। তো দ্যাটস দ্য রিজন কিভাবে আমাদের আসলে মিউচুয়ালের আগে একটা -1 গুণ আকারে চলে আসে। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে -1টা কেন এবং কিভাবে একটা মিউচুয়াল অ্যাডমিটেন্সের আগে চলে আসে। তো এটা যখন আমরা বুঝে গেলাম, এর পরবর্তীতে আমরা যখন ম্যাথ সলভ করব ডেফিনেটলি আমাদের ডেরিভেশন করে এই জিনিসটা নিয়ে আসার দরকার নাই, কারণ আমরা স্যার, অলরেডি সেটাই। জানি যে এটা আসে এবং কিভাবে আসে সেটা আমরা বুঝে গেছি। তো এখন আমরা ইন জেনারেল মনে রাখতে পারি, যখনই মিউচুয়াল অ্যাডমিটেন্স আমরা ওয়াইবাস ম্যাট্রিক্সের ভিতরে বসাবো, নেটওয়ার্কের এই অ্যাডমিটেন্সের ভ্যালুটাকে একটা -1 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে তোমার একটা কোশ্চেনের অ্যান্সার। তোমার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে যদি আমাদের সিস্টেমে অলওয়েজ যে ভ্যালুগুলো থাকবে, যেমন এটার জন্য আমি একটু নেক্সট শিফট করি লাইক দিস, যে সিস্টেমের ভেতরে যদি +j যুক্ত ভ্যালু থাকে তাহলে সেটা অলওয়েজ ইম্পিডেন্স, এবং যদি -j যুক্ত ভ্যালু থাকে যেরকম এইটা, সেটা অলওয়েজ অ্যাডমিটেন্স হবে কিনা। তো এখানে উত্তরটা হচ্ছে দুইটা। প্রথম উত্তর হচ্ছে আসলে হ্যাঁ বলা যায়, কিন্তু দ্বিতীয় উত্তর না বলা করে বুঝতে হবে। আমাদের পড়াশোনা কোনো কিছুই মুখস্থ না, আমাদেরকে প্রতিটা টপিক আসলে বুঝে পড়তে হবে। তো এটাকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন, তো আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার সিস্টেমে যখন আমরা একটা সিরিজ লাইন টানি, ধরো একটা বাস থেকে আরেকটা বাসে লাইন টানা মানে কি, তুমি তো অ্যাকচুয়ালি একটা কেবল দিয়ে এই বাস থেকে এই বাসে কানেকশন দিয়েছো, যার কারণে এই বাস থেকে এই বাসে এখন কারেন্ট ফ্লো হতে পারবে, এটাই তো বাস্তব কথা। তো তুমি যখনই একটা ওয়্যার বা কন্ডাক্টর টানবে, কেবল টানবে, তখনই তার বাই ডিফল্ট প্রপার্টি হচ্ছে রেজিস্ট্যান্স ফর্ম করবে, এবং ডিউ টু দ্য অল্টারনেটিং কারেন্ট সেখানে একটা ইন্ডাকটেন্স ফর্ম করবে। সো রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স দ্য সিরিজ প্রপার্টি, যেটা ওই কন্ডাক্টরে ফর্ম করবে, যেটা মিলে হচ্ছে ইম্পিডেন্স। তো কখনো কখনো এরকম হয় যে পাওয়ার সিস্টেমটা ছোট হলে, লেন্থ কম হলে ওয়্যারের, আমরা মাঝে মাঝে লাইনের রেজিস্ট্যান্স খুব সামান্য হলে নেগলেক্ট করতে পারি। সো যদি লাইনের রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করতে পারি তখন আমরা শুধুমাত্র লাইনটার রিঅ্যাক্টেন্স বসাই। যদি সিস্টেমটা ছোট হয়, লেন্থ কম হয়, আমরা কনসিডারেবলি শুধুমাত্র রিঅ্যাক্টেন্স বসাতে পারি। যেমন এখানে শুধুমাত্র যে যুক্ত টার্ম অর্থাৎ রিঅ্যাক্টেন্সটা বসানো হয়েছে। বাট লেন্থ একটু বড় হলে, কনসিডার করতে হলে রেজিস্ট্যান্স থাকলে, তখন আমরা রেজিস্ট্যান্স উইথ ইন্ডাকটেন্স, তার মানে হচ্ছে লাইনটার জন্য ইম্পিডেন্স বসাই। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল যেখানে আমরা কিন্তু ইম্পিডেন্স বসিয়েছি লাইনের R+jx। তো এটা আমরা বসাই। তো তাহলে এই জিনিসটা যদি লাইনের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের কথা বলো, এই প্যারামিটার গুলার ইমাজিনারি পার্ট, আই মিন ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এটা হচ্ছে
পজিটিভ জে, এটার অ্যাঙ্গেল হচ্ছে +90°। দ্যাটস ওয়াই পজিটিভ জে যুক্ত যে টার্মগুলো আসে ইন জেনারেল কেস আমরা বলতে পারি যে এগুলা সবই হচ্ছে লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে বা রিঅ্যাক্টেন্স দেওয়া আছে, এটা একটা রিঅ্যাক্টেন্স বা ইম্পিডেন্স ডায়াগ্রাম। যখন আমাদের মাইনাস জে বা ইমাজিনারি পার্টে একটা নেগেটিভ বা -90° অ্যাঙ্গেল চলে আসে, তখন আমরা বলতে পারি এগুলা হচ্ছে লাইনের সাসেপ্টেন্স বা অ্যাডমিটেন্স, বিকজ এই জিনিসটা আসে হচ্ছে ইম্পিডেন্সকে ইনভার্স করলে, এবং যখনই তুমি জে কে ইনভার্স করবা +90 উল্টে যে -90 হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই যখন একটা অ্যাঙ্গেল -90 থাকে আমরা বলি এগুলা অ্যাডমিটেন্স পার্টিকুলার ওই সিরিজ ব্রাঞ্চের জন্য পাওয়ার সিস্টেমের বা সাসেপ্টেন্স। এটা হচ্ছে গিয়ে এটার ব্যাখ্যা। এখন এখানে আরো একটা জিনিস বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে তুমি যদি মাইনাস জে যুক্ত একটা টার্ম থাকে তুমি বলতেই পারো যে এটাও রিঅ্যাক্টেন্স, বাট এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। আমরা জানি যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এ অ্যাঙ্গেল -90° থাকে। এখন তুমি যদি বলো যে ওকে ফাইন, এটা সাসেপ্টেন্স না, এটা অ্যাডমিটেন্সও না, এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, সেটা তোমার বলার জন্য সত্যি। কারণ তুমি যদি সেটা বলো যে আমার এখানে কোনো কিছু মেনশন করা নাই, জাস্ট একটা ডায়াগ্রাম আছে, সো শুধুমাত্র এই ডায়াগ্রামটা দেখে আমার কাছে এটা অ্যাডমিটেন্স ডায়াগ্রাম মনে হলো, আর তোমার কাছে এটা মনে হলো যে ওকে ফাইন না, এটা একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম, লজিক্যালি তুমি ভুল না, লজিক্যালি তুমি কারেক্ট। কারণ ডেফিনেটলি একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স হলে সেখানে যে এর অ্যাঙ্গেল -90° থাকে। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে আমি যদি পার্টিকুলার পাওয়ার সিস্টেম কনসিডার করি, পার্টিকুলার এইগুলা লাইন কনসিডার করি, সেই ক্ষেত্রে আমরা অলরেডি ট্রান্সমিশন লাইনে ইন ডিটেলস ডেরিভেশন দেখে আসছি যে কোনো লাইনে সিরিজ ব্রাঞ্চে ক্যাপাসিটেন্স ফর্ম করে না, ক্যাপাসিটেন্স শুধুমাত্র প্যারালাল ব্রাঞ্চে ফর্ম করে, এবং পাওয়ার সিস্টেমের সিরিজ ব্রাঞ্চগুলো শুধুমাত্র দ্য কম্পোজিশন অফ রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। সো দ্যাটস ওয়াই যখন পাওয়ার সিস্টেমের জন্য পার্টিকুলার ডায়াগ্রাম আমরা একটা অনলাইন ডায়াগ্রাম কনসিডার করব, তখন যদি প্লাস জে যুক্ত টার্মগুলো থাকে এবং কোনো কিছু মেনশন করে দেওয়া না থাকে, তুমি সেইগুলোকে লাইনের ইম্পিডেন্স ধরে নিবা বা রিঅ্যাক্টেন্স। আর যদি মাইনাস জে যুক্ত টার্ম তোমাদেরকে থাকে এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এই টাইপ কোনো কিছু মেনশন করে দেওয়া না থাকে, বাই ডিফল্ট তুমি এগুলোকে লাইনের সাসেপ্টেন্স বা উইথ রিয়েল পার্ট যুক্ত থাকলে লাইনের অ্যাডমিটেন্স ধরে নিবা, বিকজ দিস ইজ আওয়ার পাওয়ার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স। আশা করি পুরোটা বুঝতে পারছি। জি ওয়েল, নেক্সট কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর হ্যাঁ বলো। আর আমি আসলে এম ইনভার্সটা স্যার এখনো প্রেস লাগাই দিই স্যার। এম ইনভার্সটা তোমাকে শিখে নিতে হবে তোমার বন্ধুদের যারা বুঝে, অথবা তোমার আগের কি জানি বলে ম্যাট্রিক্সের ম্যাথের 1/1 - 197। তারপর হচ্ছে স্যার আমরা তো স্যার ইনভার্স করলে স্যার কলমেরটা হতে যায়, রোডটা কলম আসে, তারপরে স্যার মাইনাসও দেখলাম। বহুত ঝামেলা হয়ে গেছে, এত কিছু কই থেকে আসছে না আসছে। তো ম্যাট্রিক্সের আগে ডিটারমিনেন্ট বের করতে হবে, ডিটারমিনেন্টের ভ্যালু আসবে 1/170 যেটা দেওয়া আছে, আর বাকি যেটা আছে সেটা ইনভার্সের মাধ্যমে করা হয়েছে। এই যে দেখছো তোমার বন্ধুরা পারে। সো যারা পারে তাদের কাছ থেকে ম্যাট্রিক্সের ইনভার্সন শিখে নিও। এখানে ডিটারমিনেন্ট বের করতে হবে, সেই ডিটারমিনেন্ট সামনে আসছে, তারপরে আরো কি কি সব করা হয়েছে বললো না। একটা কথা একটু বলে রাখি, ছোট্ট একটা সতর্কতা হচ্ছে যে পাওয়ার সিস্টেমের যে ম্যাট্রিক্স আমরা হ্যান্ডেল করতেছি, এই ম্যাট্রিক্স গুলা কিন্তু 1 2 3 4 5 6 এরকম নিউমেরিক্যাল ভ্যালুর ম্যাট্রিক্স শুধুমাত্র না। এই ম্যাট্রিক্স গুলার ভেতরে যে আছে, যে হচ্ছে ইমাজিনারি পার্ট। তো যে যখন থাকবে তখন এই যে গুণটা হচ্ছে, দেখো তিনটা গুণ আকারে আছে, এটার সাথে এটা গুণ হলে মানে হচ্ছে দুইটা জেও কিন্তু গুণ হবে। আর যখনই দুইটা জে গুণ হবে তখন কিন্তু জে ইন্টু জে যদি হয় ইটস মিন জে স্কোয়ার, আর জে স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু -1। তো এর মানে হচ্ছে এই গুণের সাথে যেটা আসবে তার সাথে একটা -1 কিন্তু সামনে চলে আসবে। দেন সেই -1 বা আবার যখন এখানে গুণ আকারে হবে তখন এই জে এর সাথে গুণ আকারে হওয়ার পরে জে তো থাকবে, বাট একটা -1 কিন্তু সাথে থেকে যাবে। তো এই পাওয়ার সিস্টেমের যখন ম্যাট্রিক্স গুলা তুমি হ্যান্ডেল করবা, মাথায় রেখো এটা একেবারে নরমাল ম্যাট্রিক্স না। এই ম্যাট্রিক্স ইনভার্স করার সময় কিন্তু প্রতিটা জায়গাতেই জে আছে। তো যে একটা জিনিস এবং যে একটা ক্যালকুলেশনে আসে, যে এর সাথে যে গুণ করলে যে -1 হয়ে যায়,
যে বাদ চলে যে এই সব জিনিসগুলা কিন্তু মাথায় রেখে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন গুলো করো, নাহলে কিন্তু কোনো ক্যালকুলেশন ঠিক হবে না, সব ভুল হয়ে যাবে। স্যার আসলে ওই যে ইনভার্স যেটা বললো যে ইনভার্সটা কিভাবে আসে, হ্যাঁ স্যার ওইটা তো স্যার ওই যে মানে ডায়াগোনালি গুণ হয়ে ডায়াগোনালি বিয়োগ হয়, তাহলে ওই যে 197 আসে, মানে 18 ইন্টু 14.5 মাইনাস 8 ইন্টু 8, এটা হচ্ছে ডিটারমিনেন্টের শর্টকাট আর কি স্যার, মানে ডিরেক্ট 197 আসে। এই তো তোমরা তো ভালোই পারো, আমি তো জানি তোমরা পারো, না স্যার আমি তো সবাই জানি পারি না তোমরা স্যার, পারো, সবাই তো পারি না স্যার। আমি জানি তোমরা পারো এবং তোমরা এটা অন্যদেরকে শিখাই দিবা, বিকজ ম্যাট্রিক্সের কোর্স অলরেডি তোমরা করে আসছো এবং সেইগুলা করে আসার কারণই হচ্ছে ওইসব জিনিসগুলা তোমাদের ইঞ্জিনিয়ারিং এ লাগবে। তোমরা আসলে যে ম্যাথের কোর্সগুলা করো, এই কোর্সগুলা করার পার্টিকুলার রিজন হচ্ছে এই ম্যাথের নলেজগুলা তোমাকে ফার্দার ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাপ্লাই করা লাগবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে ম্যাথের কিছু কিছু কোর্স শেখানো হয়। তো জানি তোমরা পারো, সমস্যা নেই। স্যার জি স্যার মিলছে স্যার, এবার মাইনাসটা নিয়ে যাবে না। মানে এটা স্যার হচ্ছে এ ডি ইন্টু মানে মাইনাস বিসি আর কি, মানে যদি ডায়াগোনালি ডায়াগোনালি চিন্তা করা হয়। গুড, জি স্যার মিলছে স্যার। যাক, এই যে আমাদের স্টুডেন্টের মিলে গেছে, আলহামদুলিল্লাহ। নেক্সট আমাদের আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার হ্যালো বলো। স্যার স্টেপ রিলেশন মেথড স্যার ওই যে ওই প্যারামিটার গুলো পরিচয় একটু বলবেন স্যার, আমি মানে একটু লেট করে আসছিলাম তো স্যার বাসা থেকে। শাকিল, জি স্যার। শাকিল তুমি কই ছিলা, লেট করে কেন আসলা? স্যার আমি হচ্ছে এই বাসা মানে আমার থানা শহরে বাসা নিয়েছি তো, মানে আজকে স্যার একটু ঘুমে থেকে উঠতে দেরি হয়ে গেছিল, ঘুম থেকে পরে উঠতে স্যার দেরি আর কি হয়েছে? এসছি আর কি। যাক, সমস্যা নাই, তোমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমাদের অনেক স্টুডেন্ট তো ক্লাসেই ঘুমায় যাইতেছে ঘুম থেকে ওঠার পরেও, কি আর করার। স্যার একটু আর ফিজিক্যাল ক্লাসে আমার স্টুডেন্টরা ঘুমায় যাইতো, এখন তো আমার মনে হয় অর্ধেক স্টুডেন্ট ঘুমাই যাইতেছে। যাই হোক, আমার মনে হয় কোনো কাজে আসতে না পারলেও এটলিস্ট এতটুকু তো কাজে আসছি যে স্যারের কারণে ঘুম ভালো হইতেছে, ঘুম ভাঙলে আবার ঘুম এসে যায়। আর এখন তো বর্তমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তাররাই বলতেছে যে ঘুমের পরিমাণ বাড়াতে হবে, কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমাইতে হবে। তো মনে করো রাত্রে বেলা নানান সামাজিক কর্মকাণ্ডের কারণে এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার কারণে তোমরা ঘুমাইতে পারতেছো না, সেই সুযোগে দিনের বেলা আমার ক্লাস টাইমে যদি একটু ঘুম পুড়ে নিতে পারো, তো এটাও তো একটা কাজে আসতেছি আমি, এটাও ভালো, মানব সেবা, মানব সেবা স্যার, এটাও একটা ভালো দিক। সবকিছু স্যার অ্যাক্টিভ আছে স্যার, আমরা সবাই আছি। ভালো দিক খুঁজতে হবে আসলে, তো এটাও একটা ভালো দিক। Well, তো এখন আসলে তুমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলে সেটা হচ্ছে যে কে এল এল ট্রান্সপোজ এম এইগুলা কি জিনিস, এটা কি একটু স্যার একটু বললে হবে। ওকে, আমি একটু বলে দিই, পুরোটা একবার বলে দিই একটু আরেকটু। আইএ হচ্ছে সেই সকল বাসের কারেন্ট যে সকল বাসে জেনারেটর কানেক্টেড। আইএক্স হচ্ছে সেই সকল বাসের কারেন্ট যে সকল বাসে লোড বা নন জেনারেটিং বাস। সিমিলারলি ভিএ হচ্ছে সেই সকল বাসের ভোল্টেজ যে সকল বাসে জেনারেটর কানেক্টেড। ভিএক্স হচ্ছে সেই সকল বাসের ভোল্টেজ যে সকল বাসে শুধুমাত্র লোড বা নন জেনারেটিং বাস। এবার আসি ওয়াই বাস ম্যাট্রিক্স এর 4টা পার্টে। কে হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স এর সেই সকল এলিমেন্ট যে সকল এলিমেন্টের সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স আছে সেই সকল বাসের যে সকল বাসে শুধুমাত্র জেনারেটর আছে। তো একটু এক্সাম্পল দিয়ে বলি, যদি আমাদের সিস্টেমে 3টা বাস থাকে এবং তার মধ্যে 2টা বাসে জেনারেটর থাকে 1 এবং 2, তার মানে কে হচ্ছে y11 12 এবং 21 22, অর্থাৎ 2x2 একটা ম্যাট্রিক্স। সেই সকল সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স যেই সকল সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্সে শুধুমাত্র জেনারেটর বাস কানেক্টেড। এল এম এম হচ্ছে সেই সকল সেলফ এবং মিউচুয়াল অ্যাডমিটেন্স যেখানে লোড বা নন জেনারেটিং বাস কানেক্টেড। এল হচ্ছে সেই সকল মিউচুয়াল অ্যাডমিটেন্স, এর ভেতরে কোনো সেলফ থাকবে না, এটা শুধুমাত্র মিউচুয়াল অ্যাডমিটেন্স যেটা জেনারেটর থেকে লোড বা নন জেনারেটিং বাসে কানেক্টেড। যেমন একটু আগে বললাম 3টা বাস, তাহলে 3 নম্বর বাসে যদি জেনারেটর না থাকে তার মানে এল এর ভ্যালু হবে y13 and y23, একটা 2x1 ম্যাট্রিক্স। এল ট্রান্সপোজ হচ্ছে সেই সকল মিউচুয়াল অ্যাডমিটেন্স যেটা
লোড থেকে জেনারেটর বা নন জেনারেটর থেকে জেনারেটর বাসে কানেক্টেড। অন্য কথায় এই এল ম্যাট্রিক্সটা যদি কলাম ম্যাট্রিক্স হয় এটাকে রো ম্যাট্রিক্সে শিফট করে দিলেই তুমি অ্যাকচুয়ালি এল ট্রান্সপোজ পেয়ে যাবা। আরো অন্য কথায় তুমি একটা ওয়াই বাস ম্যাট্রিক্সের 3টা পার্ট যখন আলাদা করে ফেললা বাকি যেটুকু থাকবে সেটুকুই আমার এল ট্রান্সপোজ। তো এই হচ্ছে এই জিনিসগুলো। জি স্যার। ওয়েল, আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কি? মনে হয় না, নাই স্যার। আর কারো কোনো কোশ্চেন নাই, দ্যাটস ভেরি গুড। সো তাহলে এরই সাথে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। সো আমি যদি একটু তোমাদেরকে একটা জিনিস জাস্ট রিমাইন্ড করি, সেটা হচ্ছে যে এই লেকচার যেটা আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, যেটা টাইটেলে দেওয়াই আছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফরমেশন এবং বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স রিডাকশন, আসলে দুইটা টপিকের সমন্বয়। এই চ্যাপ্টারটা বা এই লেকচারটা এবং এটা ছাড়া এই যে পার ইউনিট ক্যালকুলেশন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 12 পেজের এই যে পিডিএফ লেকচারটা, এই দুইটা লেকচারের উপরেই অ্যাকচুয়ালি তোমাদের কুইজ, যেটা ডেট দেওয়া আছে হচ্ছে 13 তারিখে। এবং গত ক্লাসে বলছি, আবার একটু বলে রাখি, কুইজটা আসলে নেওয়া উচিত বা আমাদেরকেও নিতে বলা হয়েছে মাত্র 10 মিনিট এরকম সময়ের জন্য, কিন্তু কুইজে আমার এই কোর্সে আসলে আমি কি মেজার করবো এটা তো কোনো কিছু বুঝিয়ে পারা যায় না। কারণ 10 মিনিটের কুইজে আমি কোনো একটা ম্যাথ সলভ করতে দিলে, পার্টিকুলার একটা ম্যাথ সলভ করতেই তো প্রায় 8-10 মিনিট লেগে যাবে। তো এই কারণে তোমাদের কুইজটা যেহেতু মার্কস বেশি, দুইটা টপিক, তো টাইমটা হয়তো একটু বেশি হবে, আমাদের প্রিপারেশনটা সেভাবে নিয়ে আসতে হবে। তো আমি হয়তো একটু জিনিস সহজ করে দিতে পারি তোমাদের জন্য, সেটা হচ্ছে যেটা আমি আগের দিনে বলে দিয়েছি যে কুইজের কোশ্চেন পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, সো কোনো রিটেন পোর্শন আসবে না, এই এতটুকু বলতে পারি। জি স্যার। আচ্ছা বাদন, তোমার পড়াশোনার কি অবস্থা আমি একটু বলো তো? স্যার মোটামুটি স্যার। তোমার পড়াশোনা ভালো হবে কবে? চেষ্টা তো করি স্যার। চেষ্টা করে যাচ্ছ তাই না? জি স্যার। দেখ, চেষ্টা করে গেলে তাহলে ভালো হয়ে যাবে, সমস্যা নাই। জি স্যার, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আমি তো গত সেমিস্টার থেকেই তোমার জন্য দোয়া করে যাচ্ছি। জি স্যার। ওয়েল, সো তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। স্যার আপনাকে ঈদ মোবারক, এবং ঈদ মোবারক আমার জন্য দোয়া রেখো যেন এর মাঝখানে সুস্থ ভাবে থেকে সাথে ঈদের পরে আবার ক্লাসে আমরা মিট করতে পারি। জি স্যার। জি স্যার, ভালো থাকেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, তাহলে সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে।